সবাই শুনতে পাচ্ছে। তো দেখো, আগের দিন এই প্রবলেম গুলো করতে দিয়েছিল তিনটা, তার সাথে বইয়ের মনে হয় দুটো প্রবলেম করতে দিয়েছিল। তো এই প্রবলেম গুলো অনেকে চেষ্টা করেছে, আবার অনেকে কেউ করে পাঠাওনি আর কেউ দেখাওনি। তো করে অন্তত চেষ্টা করে আগের দিনই বললাম যে গ্রুপে পাঠিয়ে দিও, যে না পারলে আমি তো দেখবো মোটামুটি। তো গ্রুপে পাঠিয়ে দিও, ওই জন্যই বললাম যে করে পাঠাবে। তো একজন কেউ পাঠিয়ে, যেমন গ্রুপে না পাঠালে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিবে, আমাকে সেন্ড করে দেবে যদি গ্রুপে গ্রুপে পাঠাতে প্রবলেম হয়। তো ফার্স্ট প্রবলেমটা দেখো, ফার্স্ট প্রবলেমটা বলেছি কি, 0 <2x - 5/2 <7 এবং এক্স একটি অখণ্ড সংখ্যা হয়, তবে এক্স এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত? তো এই প্রবলেমটা দেখো। সলিউশন করছি দেখো। 0 <2x - 5/2 টুটাকে বোথ সাইড গুণ করে দাও। তাহলে 0 <2x - 5 <14। এবার অ্যাড করে দাও 5 প্রত্যেকজনের সাথে। 0 + 5 <2x <14 + 5, 5 <2x <19। 2 দিয়ে ডিভাইড করে দাও। 5/2 <x <9/2, এই 19/2 কত হবে? 2.5 x কত হবে? 9.5। এবার বলো বৃহত্তম মান কত আর ক্ষুদ্রতম মান কত? এক্সটা বলেছে একটা অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বার, এই হোল নাম্বার। বৃহত্তম না ক্ষুদ্রতম দুই। তো বৃহত্তম মান 9 আর ক্ষুদ্রতম মান 2। সবার বেরিয়েছে কিনা, যারা যারা করেছো দেখে নাও। এক্স ইকুয়ালস বৃহত্তম মান হবে 9, এক্স বলছে বৃহত্তম মান হবে 9, কারণ 9.5 এর কাছাকাছি সংখ্যা আগের সংখ্যা, মানে এক্স এর ভ্যালুটা কত? 2.5 থেকে 9.5, 2.5 থেকে 9.5 এর মধ্যে আছে। তাহলে তার এই সেটটার মধ্যে এক্স এর বৃহত্তম মান কোনটা, যেটা একটা অখণ্ড সংখ্যা? তাহলে 9.5, 9.5 এর কাছাকাছি সংখ্যাটা কে তাহলে? অখণ্ড সংখ্যাটা কে? 9। তাহলে হবে এটা 9। আর 2.5 এর কাছাকাছি অখণ্ড সংখ্যাটা কে? 2। ওই জন্যই ক্ষুদ্রতম মান হবে 2 আর বৃহত্তম মান হবে 9। কেন -3? হুম, না না, ওটা -3 কেন হবে? যোগ করছি তো বোথ সাইডে 5। হ্যাঁ 3। তিন তিন কেন? হ্যাঁ সরি না সরি, তো, 3 3 3। তিন হ্যাঁ চার। আমি বলবো ক্ষুদ্রতম মান 3, সরি। 2.5 এর পরের নাম্বারটা হবে, সরি। এটার পরের নাম্বার তাহলে 3 হবে, 3। বৃহত্তম মান 9 আর ক্ষুদ্রতম মান 3। পরের অঙ্কটা দেখ। পরের অঙ্কটা ছিল যে x² - 7x + 12 < <0। তাহলে বলেছে এক্স এর সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কত? এক্স এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? তাহলে দেখো, x² - 7x + 12 < <0। এবার দেখো x² - 7x + 12, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করো, মধ্যস্বর বিশ্লেষণ। তাহলে কত হবে? 12 কে ভাঙলে কত হয়? 4 আর 3। তাহলে এটাকে লিখতে পারি, দেখো তো, x² - 4x + 3x। দেখো 4x আর 3x এর যোগ করলে 7x পেয়ে যাই আমরা।
তাহলে হুম মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস 12 লেস দেন ইকুয়ালস টু 0। এবার দেখো এক্স স্কোয়ার, এবার যদি এক্সটাকে আমি কমন নিই, অর এক্সটাকে কমন নিলে কত হবে, এক্স মাইনাস ফোর, মাইনাস থ্রিটাকে কমন নিলে কত হবে, এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়ালস টু 0। অর কত হবে, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি লেস অর ইকুয়ালস টু 0। এবার এবার দেখো যে আমি কখন, দেখো সেদিন আমি ডাইরেক্ট ফর্মুলাটা বলে দিয়েছিলাম, তাও আর একটা জিনিস আজকে বলে দিচ্ছি যে জিনিসটা কেন হয়। দেখো কখন দুটো সংখ্যার নেগেটিভ, মানে দুটো সংখ্যার গুণ করলে নেগেটিভ আসে, যখন একটা, মানে দুটো নেগেটিভ, আমরা কি জানি দুটো পজিটিভ সংখ্যার গুণ করলে সবসময় কি আসে, পজিটিভ আসে। একটা পজিটিভ একটা পজিটিভ এটা। নেগেটিভ গুণ করলে নেগেটিভ আসে, একটা নেগেটিভ একটা পজিটিভ গুণ করলে নেগেটিভ আসে, আর দুটো নেগেটিভ সংখ্যার গুণ করলে পজিটিভ আসে। তো দেখো এইখানে দুটো এক্স মাইনাস ফোরটা একটা সংখ্যা আর এক্স মাইনাস থ্রিটা আর একটা সংখ্যা। তো দুটো সংখ্যার গুণ করলে কি আসছে, নেগেটিভ, লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে একটা নেগেটিভ নাম্বার বা জিরোর সাথে সমান আসবে। তো নেগেটিভ নাম্বার কখন আসে, হয় দুটো সংখ্যাকে কি হতে হবে, দুটো সংখ্যাকে, মানে একটাকে পজিটিভ হতে হবে একটাকে নেগেটিভ হতে হবে, অথবা একটাকে নেগেটিভ হতে হবে একটাকে পজিটিভ হতে হবে। জিনিসটা কেমন, যদি আমি এটাকে কেস ওয়ান করি, কেস ওয়ানে যদি লিখি আর কেস টু করে লিখছি, দেখো কেস ওয়ানে কি হতে পারে, যে এক্স মাইনাস ফোরটা আমার পজিটিভ হতে পারে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। যদি এক্স মাইনাস ফোরটা পজিটিভ হয়, আর তাহলে এক্স মাইনাস থ্রিটা কি হবে, অবশ্যই নেগেটিভ হতে হবে, কারণ কি, এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রির গুণফলটা, এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রির গুণফলটা কি, আমার নেগেটিভ আছে, তাহলে এক্স মাইনাস ফোরটাকে পজিটিভ হতে হবে, আর এক্স মাইনাস থ্রিটাকে তাহলে কি হতে হবে, নেগেটিভ হতে হবে। এবার ধরে নাও এক্স মাইনাস ফোরটা যদি নেগেটিভ হয়, লেস দেন ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস থ্রিটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে, কারণ কি, এক্স মাইনাস ফোর আর পজিটিভ। এক্স মাইনাস থ্রির গুণফলটা কি আমার নেগেটিভ, তাহলে এক্স মাইনাস থ্রিটাকে নেগেটিভ হতে হবে, এক্স মাইনাস থ্রিটাকে পজিটিভ হতে হবে। এবার দেখো এক্স মাইনাস ফোরটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, এখান থেকে আমি কি বলতে পারি, এক্স মাইনাস ফোরটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 4। আবার কি বলেছে, এক্স মাইনাস থ্রিটা আমার যদি লেস দেন ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্সটা লেস দেন ইকুয়ালস টু 3, একটা কেস। আবার এই কেসটা কি হতে পারে, যে এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু, এই এক্স মাইনাস ফোরটা লেস দেন ইকুয়ালস টু 0, তাহলে এক্সটা লেস দেন ইকুয়ালস টু 4। আর একটা কি, এক্স মাইনাস থ্রিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে এক্সটা কি হতে পারে, 3-এর থেকে বড়। তাহলে কেস ওয়ানে দেখো, কেস ওয়ানে তোমরা কি দেখতে পাচ্ছ, যে এক্সটা 4-এর থেকে বড়। এক্সটা 4-এর থেকে বড় বড় মানে কি, একটা সংখ্যা রেখায় যদি আমি এক্স লিখি, এটা 3 এটা 4, বলছে কি এক্সটা 4-এর থেকে বড়, মানে এক্সটা এই দিকে বিলংস করছে, মানে 4-এর রাইট সাইডে চলে যাচ্ছে। আবার কি বলছে, যে এখানে বলে দিচ্ছে আবার এক্সটা 3-এর থেকে ছোট, বলছে 3-এর থেকে ছোট মানে কি, এক্সটা তাহলে এইদিকে বিলংস করবে। জিনিসটা কি কোনোদিন সম্ভব, যে এক্সটা বলে দিচ্ছে 4-এর থেকে বড়, মানে তো এইদিকে থাকার কথা, কিন্তু আবার বলে দিচ্ছে না এক্সটা 3-এর থেকে ছোট, তাহলে এইদিকে চলে আসবে, তাহলে এই জিনিসটা সম্ভব নয়। তাহলে এই কেসটা আমার হোল্ড করবে না। সেকেন্ড কেসটা চলে আসো, কেস টু এ। এবার বলেছে যে এক্সটা 4-এর থেকে ছোট আর এক্সটা 3-এর থেকে বড়, তাহলে 4-এর থেকে ছোট, তাহলে এক্সটা কোথায় বিলংস করবে, ধরে নাও এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এখানে এক্সটা থাকবে না। এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, তাহলে কি বলেছে, এক্সটা 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় মানে কি, এই দিকে 3-এর রাইট হ্যান্ড সাইডে থাকবে। আর এক্সটা বলেছে 4-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট মানে কি, এক্সটা কোন দিকে থাকবে, 4-এর লেফট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে এই জিনিসটা পসিবল, দেখো এক্সটা 3-এর থেকে বড়, এক্সটা 4-এর থেকে ছোট। কিন্তু আগের কেসটা বলে দিচ্ছে যে এক্সটা 4-এর থেকে বড়, তাহলে এক্সটা কোন দিকে থাকবে, এক্সটা 4-এর রাইট সাইডে থাকবে। আবার বলছে এক্সটা 3-এর থেকে ছোট, 3-এর থেকে ছোট হলে কি এক্স এর লেফট সাইডে থাকবে, এই 3-এর লেফট সাইডে থাকবে। তাহলে জিনিসটা পসিবল না, কারণ কি, কোথাও আমাকে দেখো এই দুটো সলিউশন, মানে এক্স, এই দুটো সলিউশন টাচ করছে না, দেখো কোথাও মানে এর কমন জায়গা আসছে না। কিন্তু আমি যদি বলি যে এক্সটা 4-এর থেকে ছোট, তাহলে এই দিকের পুরো সংখ্যা রেখাটা নিয়ে নেবে, দাঁড়া বলে দিচ্ছি, একটু ভালো করে বলে দিচ্ছি। যদি বলে এটা ধরে নাও 3 আর এটা ধরে নাও 4, তাহলে বলেছে যে এক্সটা আমার 4-এর থেকে ছোট, তাহলে 4-এর থেকে ছোট নাম্বার কারা, এই দেখো এই পুরো লাইনটা হয়ে যাবে, 4-এর থেকে ছোট এই পুরো লাইনটা হয়ে যাবে। আর যদি বলে যে এক্সটা আমার 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় হলে দেখো তো, এই 3-এর পর থেকে পুরো লাইনটা হয়ে যাবে।
এই পুরো লাইনটা হয়ে যাবে। আর 4-এর থেকে বড় বলেছে মানে কি, 4-এর থেকে বড় বলেছে মানে, এই 4-এর থেকে ছোট বলেছে মানে এই পুরো লাইনটা হয়ে যাবে। এইবার দেখো যে এইটুকুটা দেখো এদের মধ্যে কোন অংশটা মানে কমন আছে, মানে কমন বলতে মানে দুটো লাইন কোনখানটাই টাচ করেছে। দেখো এই পুরো অংশটা টাচ করেছে। তাহলে এইটা হলো যে ওদের সলিউশন রিজিয়ন, মানে এক্স এর ভ্যালু বার করছি তো, তাহলে এক্স এর ভ্যালুটা এইখানের মধ্যে থাকবে, 3 থেকে 4-এর মধ্যে। আর আরেকটা কেস কি ছিল আমার, আরেকটা কেস ছিল যে এইখানে ধরে নাও 3, আর এইটা ধরে নাও 4। আর একটা কেস বলে দিয়েছিল যে এক্সটা 4-এর থেকে বড়, 4-এর থেকে যদি বড় হয় এক্সটা, তাহলে এই দিকে থাকবে 4-এর। আর আবার যদি বলে দিয়েছিল যে এক্সটা 3-এর থেকে ছোট, 3-এর থেকে ছোট হলে কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। দেখো এদের মধ্যে কি কোনো জায়গায় কমন জিনিস আছে, মানে কমন রিজিয়ন আছে? কমন রিজিয়ন নেই। তাহলে যেহেতু কমন রিজিয়ন নেই, তার জন্য কি হবে, যে এদের মধ্যে কোথাও সলিউশনটা থাকবে না। তাহলে এই কেসটা পসিবল নয়, এটা পসিবল নয়, মানে এটা কখনোই হবে না, মানে এই কেসটা গ্রহণযোগ্য নয়, বাংলায় যেটাকে আমরা লিখি না, যে এটা এই কেসটা আমার গ্রহণযোগ্য নয়। তাহলে কেসটা কোন কেসটা পসিবল, যে এক্সটা 4-এর থেকে ছোট আর এক্সটা 3-এর থেকে বড়। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু ভালো করে লিখি, তাহলে কি হবে, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 3, এই এক্স 3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4, এইটা হবে। তাহলে এইবার এখান থেকে বলো যে এক্স এর সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান। তাহলে এক্স এর সর্বনিম্ন মান হলো 3 আর এক্স এর সর্বোচ্চ মান হলো 4। আরেকটা অঙ্ক ছিল, আরেকটা অঙ্ক ছিল 3x+7 লেস অর ইকুয়ালস টু 4x+3 হলে এক্স এর সর্বনিম্ন মান কত। এটা ছিল। তো দেখো 3x+7 লেস দেন ইকুয়ালস টু 4x+3। এবার আমি কি বলেছিলাম, যে এক্স গুলোকে একদিকে নিয়ে আসো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও। তো সবাই সাধারণবশত করবে কি, যে 3x-টাকে এইদিকে নিয়ে এসো, তাহলে 3x - 4x, আমরা এক্স গুলোকে রাইট এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, আর সংখ্যাগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই নিজেদের সুবিধার জন্য। বা যে কোনো যে কোনো দিকে, যেটাকে লেফট হ্যান্ড সাইড ধরতে পারে, যেটাকে রাইট হ্যান্ড সাইড ধরতে পারে, সেটার কোনো ব্যাপার নেই। যেটাকে বাম দিকে নিয়ে যেতে পারে, ডান দিকে নিয়ে যেতে পারে, তার কোনো মানে কোনো নাই, নির্দিষ্ট রুল নেই, যে যেমন দিকে নিয়ে যেতে পারে। তো 3x - 4x করলাম আমি এটাকে, আবার কি বললাম 3 - 7 করলাম। এবার যদি এটাকে বিয়োগ করি, তাহলে কত হবে, 3x থেকে 4x বিয়োগ করলে এক্স হয়, -6 লেস দেন ইকুয়ালস টু 3 থেকে কত 7 যদি বিয়োগ করি, তাহলে -4 হয়। এবার আমি করার দিনে অঙ্কটা করার সময় বলেছিলাম, যখন আমরা যদি কোনো একটা, দেখো সবাই কি করবে, এই দিক থেকে মাইনাস, এই দিক থেকে মাইনাস কেটে দেবে। সবাই যেটা করবে, এই দিক থেকে মাইনাস, এই দিক থেকে মাইনাস কেটে দেবে, কারণ তোমরা করে এসছো যে -x যদি -5 হয়, তাহলে মাইনাসটা বোথ সাইড থেকে উড়ে যায়, মানে কেটে দিলে হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না, এক্ষেত্রে কিন্তু হবে না। কেন হবে না, বলে দিচ্ছি কেন হবে না। কারণ আমি বলেছিলাম এই মাইনাসটা কি করে আমার চলে যায়, এই -x - 5টা আমার কি করে চলে যায়, বোথ সাইডে কিন্তু আমি -1 দিয়ে গুণ করি, তবে যাই বোথ সাইড থেকে -1টা কাটতে পারি। তাহলে দেখো -1 ইন্টু -x করি, তারপরে কত, -5 ইন্টু -1 করি, বোথ সাইড -1 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে, যে এক্স মাইনাসে প্লাস, আর এক্স আর ওয়ানে গুণ করলে এক্স, আর মাইনাসে প্লাস, আর 5 আর 1 গুণ করলে হয় 5। তাহলে এক্স সমান সমান 5, এই জন্য লিখি আমরা। এবার দেখো ইনইকুয়ালিটি চেঞ্জ করার সময় আমাকে সেম জিনিস করতে হবে, কারণ আমি বোথ সাইড থেকে এরকম করে কাটতে পারি না, বোথ সাইড থেকে এরকম করে কাটতে পারি না, মাইনাসটাকে কেটে দিতে পারি না। তাহলে কি করতে হবে, -1 দিয়ে আমাকে বোথ সাইড গুণ করতে হবে। তাহলে আমি প্রথম দিনই, মানে যেদিন ইনইকুয়ালিটি পড়াই, সেদিন বলেছিলাম যে যদি কোনো একটা মাইনাস নাম্বার দিই, মানে নেগেটিভ নাম্বার দিয়ে আমি যদি গুণ করি, তাহলে কিন্তু আমার ইনইকুয়ালিটিতে চেঞ্জ হয়ে যায়, বলেছিলাম। তাহলে এইটাকে যদি -1 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, -x ইন্টু -1, ইনইকুয়ালিটি চেঞ্জ, লেস দেন ইকুয়ালস টু আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু হয়ে গেল। তাহলে -4 ইন্টু -1, আর কি হবে, -x আর -1 এর গুণ করলে কত হবে, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 4। তাহলে এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 4 হয়, তাহলে এক্স এর সর্বনিম্ন মান কত, 4। তাহলে এক্স এর সর্বনিম্ন মান 4।
এক্স এর সর্বনিম্ন মান 4। হুম হুম এটা হচ্ছে কেউ নাকি? হুম এই 3টা অঙ্ক করতে দিয়েছিল। আর আগের দিনে দেখো 32, যে আমি প্রবলেম সেটটা পাঠিয়েছিলাম 32 আর 34 এরটা করে দেওয়া হয়নি। 32 আর 34 এরটা করে দেওয়া হয়নি। তো 32 এরটা আমি করে দিচ্ছি, দেখো। 32 এরটা ছিল কি, যে ওয়াইটা যদি লেস দেন 16 হয় এবং 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 হলে নিচের কোনটি সঠিক? হলে নিচের কোনটি সঠিক? তো এ অপশনে দেওয়া ছিল, দেখো, যে এক্সটা লেস দেন -2। বি অপশনে দেওয়া ছিল যে এক্সটা লেস দেন 2। সি অপশনে দেওয়া ছিল যে এক্সটা গ্রেটার দেন 2। আর ডি অপশনে দেওয়া ছিল যে এক্সটা গ্রেটার দেন -2। এই 4টা অপশন দেওয়া ছিল। তো আমরা এই প্রবলেমটাকে কি করে সলভ করব? তো দেখো এখানে দেওয়া আছে কি, লক্ষ্য করো যে একটা জিনিস দেওয়া আছে যে ওয়াইটা লেস দেন ইকুয়ালস টু 16। তাহলে ওয়াইটা 16 এর থেকে ছোট। তাহলে এই পুরো এক্সপ্রেশনটাকে যদি আমি একদিকে ওয়াই আর একদিকে এক্স নিয়ে চলে যাই, একদিকে ওয়াই নিয়ে চলে গেলাম, একদিকে এক্স নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে? এই পুরো এক্সপ্রেশনটাই একদিকে এক্স নিয়ে আসো, একদিকে ওয়াই নিয়ে আসো, মানে শুধু একদিকে পার্টিকুলারলি ওয়াই থাকবে আর একদিকে বাকি টার্মগুলো থাকবে। তাহলে দেখো এর যদি সলিউশন করি আমি, তাহলে কি হবে? 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। আর এটাকে কি লিখতে পারো, ওয়াইটাকে তুমি বাম দিকে রাখো, 5x-টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি হবে? ওয়াই ইকুয়ালস টু 6 - 5x। হয়ে গেল এটাকে। এইবার তুমি কি করো, জাস্ট ইন্টারচেঞ্জ করো। ইন্টারচেঞ্জ মানে কি, বাম সাইডটাকে ডান সাইডে লেখো, ডান সাইডটাকে বাম সাইডে লিখো। মানে কত? 6 - 5x ইকুয়ালস টু ওয়াই। এবার দেখো কি বলে দিয়েছে, ওয়াইটা আমার লেস দেন 16। যদি ওয়াইটা আমার লেস দেন 16 হয়, তাহলে এই পুরো এই টার্মটা তো ওয়াই এর সাথে সমান। দেখো এই দুটো কোয়ান্টিটি সমান। এই দুটো কোয়ান্টিটি যদি সমান হয়, তাহলে এইটা 6 - 5x-টাও আমার ওয়াই এর সাথে সমান। তাহলে ওয়াইটা যদি 16 এর থেকে ছোট হয়, তাহলে 6 - 5x-টাও আমার 16 এর থেকে ছোট হবে। আর কি বলতে পারি আমি, 6 - 5x লেস দেন 16, যেহেতু কি দিয়ে আছে, ওয়াইটা লেস দেন 16। এবার যদি 16 এর থেকে ছোট হয়, এবার তুমি এ করতে পারবে। দেখো আর কি, দেখো এখানে +6 আছে, +6টাকে হাঁটাতে গেলে -6 দিয়ে যোগ করতে হবে। তাহলে করো 6 - 5x -6 লেস দেন 16 - 6। আর দেখো এদিক দিয়ে 0 হয়ে গেল, তাহলে 5x লেস দেন কত হলো, 16 থেকে 6 বিয়োগ দিলে হয় 10। আর দেখো এবার -5 কোয়ান্টিটি দিয়ে বোথ সাইডে ভাগ করতে হবে বা গুণ করতে, এই ভাগ করতে হবে। তাহলে -5 কোয়ান্টিটি দিয়ে যদি বোথ সাইড দিয়ে ভাগ করতে হয়, তাহলে কি করতে হয়, যে ইনইকুয়ালিটিটা আমার চেঞ্জ হয়ে যায়, গুণ বা ভাগ যাই করি আমার ইনইকুয়ালিটিতে চেঞ্জ হয়ে যায়। মাইনাস নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করি বা ভাগ করি, ইনইকুয়ালিটিতে চেঞ্জ হয়ে যায়। তাহলে -5 দিয়ে যদি বোথ সাইডে ভাগ করতে হয়, তাহলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে। তাহলে লেস দেন আছে, এটা গ্রেটার দেন হয়ে যাবে। আর -5 দিয়ে ভাগ করছো, তাহলে কত হবে? এক্সটা গ্রেটার দেন 10/-5। আর কি হবে? এক্সটা গ্রেটার দেন -2। তাহলে এক্স এর কোন ভ্যালুটা সঠিক? এক্সটা গ্রেটার দেন -2 হয়েছে। আর একটা ছিল 34। 34 একটা ট্রাই করুন। 34 এরটাই কি ছিল, 34-এ বলা ছিল যে a প্লাস বিটা ভ্যালু 3। আর বলেছে কি, যে a মাইনাস বি এর ভ্যালু, a মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু 5 হলে a এর সর্বোচ্চ মান। a প্লাস বি এর ভ্যালুটা কত বলেছে? 3। আর কি বলেছে, a মাইনাস বি এর ভ্যালুটা কত? লেস দেন ইকুয়ালস টু 5। তাহলে বলেছে যে a এর সর্বোচ্চ মান কত।
এ এর সর্বোচ্চ মান কত? এইখান থেকে দেখো কি করবে, দেখো আমি করে দিচ্ছি, কিছু করার দরকার নেই, জাস্ট এইখান থেকে বি এর মানটা বার করো। এ প্লাস বি ইকুয়ালস টু 3 দিয়ে আছে, তো এইখান থেকে বি এর মানটা বার করো। তাহলে বি সমান কত লিখতে পারো? এ মাইনাস 3, এই 3 মাইনাস এ, 3 মাইনাস এ, জাস্ট বি এর মানটা এখানে পুট করে দাও। এ মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু 5 দিয়ে আছে, বিটা এখানে পুট করো, তাহলে এ মাইনাস 3 মাইনাস এ লেস দেন ইকুয়ালস টু 5। এবার আর এ মাইনাস 3 প্লাস এ লেস দেন ইকুয়ালস টু 5 কত হবে? 2a মাইনাস 3 লেস দেন ইকুয়ালস টু 5। অর 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 কত হবে? যে টু এইদিকে প্লাস 3 করে যোগ করো, এ মাইনাস 3 প্লাস 3 লেস দেন ইকুয়ালস টু 5 প্লাস 3। আর কি হবে? 2a লেস দেন ইকুয়ালস টু 8। আর কি হবে? এ লেস দেন ইকুয়ালস টু 4। তাহলে এ সর্বোচ্চ মান কত? 4। এ সর্বোচ্চ মান কত? 4। T6 এ একটা প্রবলেম বলা আছে, দেখবে যে এ 3.23 এরকম করে নাম্বারটা আছে, 3.23 123 1123 123 12311 12311। তারপর কত বলা আছে? 1231 2311 2311 231 23 231 23 123 123 11 23 11 23 11 11 23 চারটা 1 2 23 1 2 3 4 2। তো দেখো আমি আগের দিন কি বলেছিলাম, এরকম করে চলতে যাচ্ছে আমারটা, বলেছে যে এই যে এক্স, ধরে নাও এক্স সমান সমান একটা দিয়ে আছে এইটা, তাহলে এক্সটা কি? এক্সটা হলো একটা অখণ্ড সংখ্যা। না, বলেছে যে এক্সটা একটা অমূলদ সংখ্যা। না, বলেছে যে এক্সটা একটা মূলদ সংখ্যা। না, এক্সটা একটা অবাস্তব সংখ্যা। এক্সটা কি হবে? অমূলদ। অখণ্ড সংখ্যা, হ্যাঁ। এক্সটা একটা অমূলদ সংখ্যা, এক্সটা একটা মূলদ সংখ্যা, আর এক্সটা একটা অবাস্তব সংখ্যা। তো এক্সটা আমার কি হবে এখানে? দেখো আমি প্রথম দিন যখন প্রপার্টি পড়াই যে এক্সটা মূলদ হবে, কখন মূলদ হবে? এক্সটা যদি মূলদ হয় তাহলে কি হবে? যে যদি মানে এক্স এর যে ভ্যালুটা সেটা আবৃত হবে আর সসীম হবে, আবৃত ও সসীম হবে। আবৃত মানে কি? ধরে নাও একটা নাম্বারের পুনরাবৃত্তি ঘটবে। সেদিন দেখো একটা ভাগ করতে দিয়েছিলাম, দেখবে 14 28 6 কে 7 দিয়ে ভাগ করতে দিয়েছিলাম। তো 14 28 6 কে 7 দিয়ে যখন ভাগ করতে দিয়েছিলাম, তখন দেখবে কেউ একজন বলেছিল যে ওটার মাথায় কোনাকুনি আসছে, একটা ফাইনাইট নাম্বার। একটু দাঁড়া, দেখবে এক্স এর এক্সটাকে কি বলেছিলাম, যে এই যখন ভাগ করেছিলাম, ভাগ দেখো আমি ভাগটা করে দিচ্ছি, কত হবে? 14 28 0 4 28 6 0.0 সামথিং 8, তারপর দেখবে কত? 56 4 0 5 35 5 0 49 1 3 0 কত হবে? 4 28। দেখো এই এই এরপর দেখো কত হচ্ছে? 2 0 2 0 মানে কত হবে? 14, এখানে 6। দেখো এই নাম্বারটার পরে এখানে দেখো এই নাম্বারটা ঘুরে চলে এসেছে। তাহলে এইবার যখন ভাগ করতে যাবে তখন আবার আবার 8 5 7 1 4 2 এরকম করে করে আসতে থাকে। তাহলে দেখো একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে, মানে কি সংখ্যাটা আবৃত সংখ্যা। ওই জন্য কি দিই আমরা এই
2 এর মাথায় একটা পৌনাপনিক দিয়ে দিই যে এখান থেকে রিপিট হবে, এখান থেকে যে পুরো নাম্বারটা এইটাই আসবে, এটা আমার রিপিট হবে। তো এই জন্যই যদি কোনো একটা যদি মূলদ সংখ্যা হয়, তাহলে দেখো যে একই নাম্বার মানে একটা টাইম পর সেই নাম্বারটা পুরোটা রিপিট হতে থাকবে। ওই জন্যই বলা হয় যে মূলদ কোন এক্সটা যদি একটা মূলদ সংখ্যা হয়, তাহলে ওই এক্সটার আবৃত হয় এবং সসীম হয়। দেখো এই পুরো জিনিসটা একটা সসীম জিনিস, এইটা আবৃত হচ্ছে, এটা সসীম নয়। এবার যখন যদি তুমি ভাগ করো কোনো একটা নাম্বারকে, যদি ভাগ করে দাও, ধরে নাও 28 কে 7 দিয়ে ভাগ করছো, তাহলে কত পাচ্ছ? 4। তাহলে 4 পাচ্ছ, দেখো 4টা একটা সসীম নাম্বার, মানে একটা মানে অসীম পর্যন্ত যাচ্ছে না, মানে একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাচ্ছে ভাগ করলে। মানে ভাগটা করার পর, মানে ভাগ যদি করো তাহলে 4, ভাগ যখন করছো 28 কে 7 দিয়ে, তাহলে 4 পাচ্ছ, তাহলে 4টা একটা সসীম নাম্বার। তাহলে যদি আমি বলি 28/7টা কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, তাহলে 28/7টা একটা মূলদ সংখ্যা, কারণ 4টা একটা সসীম নাম্বার। তাহলে সসীম নাম্বার যেহেতু, তাহলে এটা আমার একটা মূলদ সংখ্যা। আর অসীম হলে কি হয়? দেখো অসীম হলে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে না। দেখো এই পুরো যে নাম্বারটা দিয়ে আছে, এটাকে যদি ভালোভাবে অবজার্ভ করো, তাহলে দেখো একই নাম্বারে পুনরাবৃত্তি ঘটছে না। দেখো প্রথমে কি দিয়ে আছে? 2 3। দেখো প্রথমে দিয়ে আছে 2 3 1, তারপর দিয়ে আছে কত? 2 3 1, তারপর 2 3 1 1, তারপর কি 2 3 1 1, তারপরে 2 3 4টা 1, তারপরে 2 3 5টা 1, এরকম করে চলে আসতে পারি। মানে একটা 1 ইনক্রিজ হয়ে যাচ্ছে, একটা করে 1 ইনক্রিজ হয়ে যাচ্ছে। প্রথমে দেখো 2 3 1 2 3 1, প্রথম দুটো নাম্বার কিন্তু সেম আছে, তারপরে দেখো রিপিট আসছে, তারপরে কিন্তু দেখো যে 2 3 1 1 2 3 1 1, এরকম করে চলতে পারে। কিন্তু এইখানে এই নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছে 3.231, এই নাম্বারটা, এটা হবে না এরকম। মানে যেহেতু 2 3 1 2 3 1 আছে, তাহলে এরকম করে আসবে না এটা। এখানে হয়তো ভুল দেওয়া আছে যতদূর সম্ভব আমার বইটাই, যে এটা হবে প্রথমে হবে যে 2 3 1, তারপরে 2 3 1 1 হবে। মানে দেখো একটা 1 এর প্রিন্টিং মিস্টেক হয়তো থাকতে পারে। 2 3 1, তারপর 2 3 1 1, তারপরটা হবে 2 3 1 1, তারপরটা হবে 2 3 4টা 1, তারপরটা হবে 2 3 5টা 1। ওরা একটা 1 এর মিস্টেক করে ফেলেছে যতদূর সম্ভব আমার, কারণ ও প্রথম দুটো সেম আসবে না। মূলত অমূলত সংখ্যায় করতে গেলে প্রথম দুটো সেম আসবে না, প্রথম দুটো করবে, তারপর দুটো কোনোদিন সেম আসবে না। মানে একটা নাম্বার রিপিট করবে না, একটা সংখ্যা হয়তো পরের নাম্বারে এক্সট্রা চলে আসবে, না তো ওটাকে চেকেই করতে যাবে না কেউ। মূলত এই অমূলত দুটো নাম্বার যেহেতু সেম আসছে, পোনাপুনিক দিয়ে দেবে, বলে দেবে এটা মূলত সংখ্যা। যত সম্ভব এটা ভুল আছে, চেক করে নেবো আমি। 45 নম্বরটা ঠিক করে দিই। 45 নম্বরটা আমি করে দেবো, 45 নম্বরটা কাজ দিন। আগে আজকে এই মিটিংটা এখনই এন্ড হয়ে যাবে, তো এই মিটিংটা এন্ড হোক, আর ইউনিট ডিজিট ক্যালকুলেশন কি করে করতে হয় ওই জিনিসটা শেখাচ্ছি। 2 মিনিট আছে, তাকে একটা সবাই অঙ্ক করো। এটাকে 8 করে নাও। না, এক্সটা স্বাভাবিক সংখ্যা নয়, এক্সটা করে নাও অখণ্ড সংখ্যা। এক্সটা করে নাও অখণ্ড সংখ্যা, তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত? লেস দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টুটাকে লেস দেন করে নাও। 4x + 5
লেস দেন কত বলেছে, 3x+6 হলে, যেখানে এক্স একটা অখণ্ড সংখ্যা, তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত? তো দেখো এখানে অনেকে ওয়ান বলছো কেন আমি জানি না। কত হবে এটার ভ্যালুটা বার করো। আচ্ছা, একজন বলেছে। আচ্ছা, দুজন। দেখো যারা ওয়ান বলেছিল তাদের জন্য দেখো অনেকেই ঠিক বলে দিয়েছে, এটা ওয়ান হবে না, এটা জিরো হবে। কেন দেখো, 4x+5 লেস দেন ইকুয়ালস টু 3x+6 দেওয়া আছে তো, জাস্ট 4x - 3x করো, লেস দেন কত হবে, 6 - 5। অর কত, যে এক্স মাইনাস কত হবে, এক্স, 4x থেকে 3x বাদ দিলে কত হবে, এক্স লেস দেন কত হবে, ওয়ান হবে। তাহলে এক্স এর ভ্যালু তো ওয়ান নেবে না। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু ওয়ান নেবে না, তাহলে এক্স এর মান কত হতে পারে, এক্সটা একটা অখণ্ড সংখ্যা, এক্স এর সর্বোচ্চ মান কত হতে পারে, বা সর্বোচ্চ না বলে এখানে যদি বলা হয় যে বৃহত্তম মান কত হতে পারে, এক্স এর বৃহত্তম মান কত হতে পারে, কত হবে, এক্স এর বৃহত্তম মান জিরো হবে, জিরো। কারণ এক্সটা একটা কি বলেছে, অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যাটা তো, না লেস দেন লাস্টে বলে দিয়েছিলাম, লেস দেন। তাহলে এক্স যেহেতু একটা অখণ্ড সংখ্যা, তাহলে জিরো ভ্যালুটা নেবে, তাহলে এক্স এর বৃহত্তম মান জিরো, জিরো। যাই হোক, অনেকগুলো অঙ্ক করিয়ে দিলাম। এবার নেক্সট দিন আরো টাস্ক দিয়ে দেবো, নেক্সট দিন আরো টাস্ক পাঠিয়ে দেবো। তো আজকে দেখো, আগের দিন অঙ্ক করতে দিয়েছিলাম, ওইখানে একটা জিনিস ভালো করে যদি অঙ্কগুলো সবাই দেখেছো, তাহলে দেখবে যে একক স্থানীয় মান বার করার অনেক অঙ্ক ছিল। তো একক স্থানীয় মান কি করে বার করতে হয়, তার আগে দেখি যে কোনো একটা সংখ্যা লিখলে কোনটাকে একক স্থানীয় মান বলে, কোনটাকে দশকের স্থানীয় মান বলে, কোনটাকে শতকের স্থানীয় মান বলে। তো দেখো, একটা সংখ্যা যদি লিখি আমি, মানে 4 5 6 7 এরকম করে লিখলাম। তো এই যে 8 এর স্থান, এটাকে বলা হয় এককের স্থানীয় মান, মানে এই নাম্বারটার এককের স্থানীয় মান বলা হয়। তারপরে যে যেটা 7 থাকবে, সেভেনটাকে বলা হয় দশকের স্থানীয় মান। সেভেনটাকে বলা হয় দশকের স্থানীয় মান। টুটাকে বলা হয় শতকের স্থানীয় মান। ফোরটাকে বলা হয় হাজার। ফাইভটাকে বলা হয় অযুত। ফোরটাকে বলা হয় লক্ষ। এদিকে দুটো সংখ্যা আরো নিয়ে নাও, দুটো সংখ্যা যেহেতু আরো নিয়ে নিয়েছো, তাহলে এই এইটটাকে বলা হয় নিযুত, আর এই নাইনটাকে বলা হয় কোটি। এতদূর পর্যন্ত আমাদের সবার মানে জানি যে এই এইটটাকে বলা হয় এককের মান, এককের স্থানীয় মান। সেভেনটাকে বলা হয় দশকের স্থানীয় মান। টুটাকে বলা হয় শতক। ছয়টাকে বলা হয় হাজার। ফাইভটাকে বলা হয় অযুত। ফোরটাকে বলা হয় লক্ষ। এইটটাকে বলা হয় নিযুত। আর নাইনটাকে বলা হয় কোটি। তো দেখো আমাদের এবার অঙ্কতে বার করতে হবে। মাইক গুলো প্লিজ একটু অফ করে নাও সবাই। সবাই একটু চ্যাটে লিখো, মাইক অন করার দরকার নেই কারো, আমি চ্যাটটা দেখছি। তো আমরা দেখো এইবার যে এককের স্থানীয় অঙ্ক, ধরে নাও কোনো একটা নাম্বার দিয়ে দিল, মানে 2 2 3 4, আর একটা নাম্বার দিল, যে বললো যে যোগ করো 5 6 7। তাহলে এই দুটো নাম্বার যোগ করার ফলে যে নাম্বারটা আসবে, তার এককের স্থানীয় মানটা কত।
মানে তার ইউনিট ডিজিটটা কত, এটাকে বলা হয় ইউনিট প্লেস। ইংলিশে এককটাকে বলা হয় ইউনিট প্লেস, দশকটাকে বলা হয় টেন প্লেস, শতকটাকে বলা হয় হান্ড্রেড প্লেস, হাজারটাকে বলা হয় থাউজেন্ড প্লেস, অযুতকে বলা হয় 10,000 প্লেস, লক্ষটাকে বলা হয় 1 লাখ প্লেস। এরকম করে যেতে থাকে। তো এইবার বলে যে আমাদেরকে সাধারণত ইউনিট ডিজিট প্লেস বার করতে হবে। ইউনিট ডিজিট প্লেসটা কি হবে সেটাই বার করতে বলে। তো দুটো সংখ্যা দিয়ে দিলে এরকম, দেখো 2 2 3 4 দেওয়া আছে একটা সংখ্যা, আর একটা দেওয়া আছে 5 6 7। তাহলে বলবে যে এর এককের ঘরের সংখ্যাটা কত, মানে ইউনিট ডিজিট প্লেসটা কত। তো দেখো এই অঙ্কটা যোগ করতে বলেছে, তো সবাই যোগ করে দেবে, যে 2 2 3 4 কে 5 6 7 দ্বারা যোগ করে দেবে। তাহলে যোগ করলে কত হবে? 1 7 আর 4 11, 6 3 9 একে 10, 5 আর 2 7 আর 8 2। তাহলে ইউনিট ডিজিট প্লেসটা কত হচ্ছে? 1। ইউনিট ডিজিট বা এককের স্থানীয় সংখ্যাটা কত হচ্ছে? 1 হলো। তারপরে কাউকে যদি বলি না তুমি সাবস্ট্রাক্ট করে করো, যে 2 2 3 4 থেকে 5 6 7 কে সাবস্ট্রাক্ট করো, সাবস্ট্রাক্ট করার পর বলো যে ইউনিট ইউনিট ডিজিট প্লেসটা কত হবে। তারপরে বলো যে সাবস্ট্রাক্ট করার পর ইউনিট ডিজিট প্লেসটা কত হবে। তো সবাই বলে দেবে 2 2 3 4 কে 5 6 7 থেকে সাবস্ট্রাক্ট করার পর এখানে কত হবে? 7। তারপরে এই যে নাম্বার গুলো আসবে, তাহলে ইউনিট ডিজিট প্লেসটা কত হবে? 7 হবে সাবস্ট্রাক্ট করার পর। তারপর আমি বললাম যে মাল্টিপ্লিকেশন করো, দুটো নাম্বারে মাল্টিপ্লিকেশন করো, যে যে নাম্বারটা দিয়ে আছে তার মাল্টিপ্লিকেশন করো। তাহলে কত আছে? 2 2 3 4 ইন্টু 5 6 7 দিয়ে মাল্টিপ্লিকেশন করো। তাহলে 2 2 3 4 কে 5 6 7 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো, তাহলে সবাই কি করবে? যে পুরো মাল্টিপ্লিকেশনটা করতে যাবে, যে বলবে যে স্যার আমি পুরো মাল্টিপ্লিকেশন করিনি, 2 2 3 4 কে 5 6 7 দিয়ে পুরো মাল্টিপ্লিকেশন করতে যাবে। কিন্তু পুরো মাল্টিপ্লিকেশন করার সময় আমার পরীক্ষার খাতায় নেই। পরীক্ষার খাতায় আমি একদিনেই বলেছি যে আমার ম্যাক্সিমাম পরীক্ষায় 20 থেকে 25টা ম্যাথ থাকে, আর ম্যাক্সিমাম পরীক্ষা 1 আওয়ারের হয়। ম্যাক্সিমাম পরীক্ষা 20 থেকে 25টা ম্যাথ থাকে, ম্যাক্সিমাম পরীক্ষা 1 আওয়ারে হয়। যদি দেখবে এসএসসি সিএইচএসএল এর একটা বার হয়েছে, সিএইচএসএল এর একটা ফর্ম ফিল আপ বার হয়েছে, তো ওই ফর্ম ফিল আপটা করে নিও। তো এসএসসি সিএইচএসএল এরও পরীক্ষাটাই ওই 20টা কিংবা 25টা ম্যাথ থাকে, দেখবে। আর এর টাইম হলো 1 আওয়ার। কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নিও, আর যদি বলো তো আমি দেখে নিয়ে বলে দেবো। তো 20টা থেকে 25টা, তো টাইম হলো 1 আওয়ার। তাহলে 1 আওয়ারের থেকে শুধু তো ম্যাথ করলে হবে না, তার সাথে ইংলিশ থাকে, তার তার সাথে আমার রিজনিং থাকে, তার সাথে আমার জিআই থাকে, জিকে জিএস থাকে। মানে তোমার জিকে থাকে, তার সাথে আবার জিএস থাকে, দুটো থাকে, জিকেও থাকে আর জিএস থাকে, মানে জেনারেল সায়েন্সটাও থাকে আর জেনারেল নলেজও থাকে। তো এইগুলোও করতে হবে। তাহলে অঙ্কের পিছনে তো আমি 1 ঘন্টা দিয়ে দিতে পারি না। 20টা অঙ্ক করতে যেয়ে আমি যদি 1 ঘন্টা লাগিয়ে দিই, তাহলে আমার সিলেকশন কোনোদিন হবে না। তাহলে সিলেকশন হতে চাইলে আমাকে এই 20টা, যেহেতু অঙ্কগুলো একটু লেন্দি লেন্দি হয়, এই 20টার বা 25টার পিছনে ম্যাক্সিমাম আমি 20 মিনিট থেকে 25 মিনিট টাইম দেবো ম্যাক্সিমাম। তাতে যদি আমার সব অঙ্ক হয় হবে, আর যদি না হয় তাহলে আমি করবো না সব অঙ্ক, সব অঙ্ক করার দরকার নেই। তাহলে সব অঙ্ক যখন করার দরকার নেই, তাহলে 20 মিনিটের থেকে আরো কম টাইম দিতে হবে। তাহলে এই টাইমটা কনজিউম করতে হবে। তো এত বড় বড় ক্যালকুলেশন তো আর করে নিয়ে আর তুমি তো বসাতে পারবে না। তাহলে আমাকে একটু চালাকের সাথে কাজ করতে হবে, আমাকে একটু ক্লেভার হতে হবে ম্যাথ করার সময়, যে আমাকে চোখ কান খাড়া রেখে অঙ্ক করতে হবে। তো আমি এখানে কি বললাম, যে আমি যদি এই 2 2 3 4 আর 5 3 বললাম যে আহ, এক 2 2 3 4 ইন্টু 5 6 7 সংখ্যাটির এককের স্থানীয় মান কত? 2 2 3 4 ইন্টু 5 6 7 সংখ্যাটির এককের স্থানীয় মান কত? বলো, এটার অ্যান্সারটা বলো দেখি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কেমন করে করবে। 2 2 3 4 ইন্টু 5 6 7 এর এককের স্থানীয় মান কত? আচ্ছা, দুজন অ্যান্সার বলেছে, আর বাকিরা?
চেষ্টা করো মাল্টিপ্লিকেশনটা করেই করো, যদি না পাচ্ছ তো পুরো মাল্টিপ্লিকেশনটা করে নাও, তারপর দেখো যে এককের সংখ্যা স্থানীয় মানটা কত হচ্ছে। আচ্ছা, অনেকে 8 বলেছো, তো 8 অ্যান্সার হবে এটা। তো কি করে হয় যে 2234, 2234 ইন্টু 567 দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে মাল্টিপ্লিকেশনটা করার সময় দেখো যে আমি পুরো মাল্টিপ্লিকেশনটা করব না, আমি কি করব ওই ফার্স্ট মানে এর ইউনিট প্লেস আর এর ইউনিট প্লেসের মাল্টিপ্লিকেশন করবো, মানে এর এককের স্থানীয় মান, মানে ফার্স্ট নাম্বারটার এককের স্থান আর লাস্ট নাম্বারটার এককের স্থানীয় মান তার মাল্টিপ্লিকেশন করবো। যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 2234 আর 567 এর যদি মাল্টিপ্লিকেশনে যদি আমি 4 আর 7 এ মাল্টিপ্লিকেশন করি, তাহলে হবে 28 এর এককের স্থানীয় মানটা হয়ে যাবে, যে এককের যে স্থানটা আছে মানে এককের ঘরে যে নাম্বারটা আছে সেটাই হবে পুরো সংখ্যাটার এককের স্থানীয় মান। কেন হচ্ছে, যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে মাল্টিপ্লিকেশন করার সময় যে কি হয় আমার, যে ধরে নাও এখানে মাল্টিপ্লিকেশন করছো 4 আর 7 কত হয় 8, হাতে কত থাকে 2, তারপর মাল্টিপ্লিকেশন করো কত থাকে 7, 3 7 21, 21 আর 2 কত হয় 23, এরকম করে মাল্টিপ্লিকেশনটা করতে থাকো, তারপর দেখবে এইখানের ঘরটা কেটে দাও, যখন মানে গুণ করতে যাও সেকেন্ড লাইনে করো, এখানে ঘরটা কেটে দাও, তারপরে যখন থার্ড লাইনটা করতে যাবে এইখানে ঘরটা কেটে দেবে। তাহলে এইখানে ঘরটা যদি কেটে যায়, এই ফার্স্টের ঘরটা যদি কেটে যায়, তারপরে তো তাহলে আর কিছু নাম্বার বসছে না। নাম্বার যখন বসছে না, তাহলে এইটটা আমার যখন যোগ করতে যাব, দেখো এককের স্থানে এইটটা আমার শুধু এইটাই থেকে যাবে। ওই জন্যই দেখো যে এককের স্থানীয় মানটা যদি আমি যদি লাস্টের দুটো ডিজিটের গুণ করার পর যেটা এককের স্থানীয় মানটা হবে সেই মানটা পুরো সংখ্যাটার স্থানীয় মান হবে। এইবার দেখো এই নাম্বার গুলো তাড়াতাড়ি করে দিতে পারবে, যে এই গুণ করতে দেওয়া থাকলো, যোগ করতে দেওয়া থাকলো, ভাগ করতে দেওয়া থাকলো। ধরে নাও এরকম নাম্বারের কি একক স্থানীয় মান বলে দিতে পারবে? ধরে নাও বলে দিলাম যে 223, দাঁড়াও, 223 টু দি পাওয়ার, ধরে নাও 223, এরকম টাইপের সংখ্যার কি এককের স্থানীয় মান বলে দিতে পারবে কেউ? এনিওয়ান? আর এরকম অঙ্ক দেবে না, এককের স্থানীয় মান তো আর দেবে না, এরকম অঙ্কটা জাস্ট এটার অ্যাপ্লিকেশনটা দেবে যে কি করে আসছে। কিন্তু এই এই নাম্বারের মানে এই সব নাম্বারের স্থানীয় মান বলে দিতে পারবে কেউ? আচ্ছা, একজন বলেছে, ও জানে। ঠিক আছে, এই নাম্বারটা যখন আমরা করবো তখন আমরা দেখছি। অনেকেই হয়তো মানে ম্যাক্সিমামই হয়তো জানো না, তো দেখো আমরা এই জিনিসটা আজকে শিখবো। আমরা শিখবো কি আজকে, আমাদের টপিকটা কি, এ টু দি পাওয়ার বি ফরম্যাট, মানে এ টু দি পাওয়ার বি টাইপের আকারের সংখ্যার আকারের সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয়, যে এককের ঘরের সংখ্যাটা কত, এই সংখ্যাটা নির্ণয়, এ টু দি পাওয়ার ফর্ম টাইপের সংখ্যার এককের ঘরের সংখ্যাটা কত। তো দেখো এককের ঘরের সংখ্যাটা আমার কি কি হতে পারে, একটু ভালো করে লক্ষ্য করবে যে এককের ঘরের সংখ্যাটা আমার কি কি হতে পারে। দেখো আমি যখন প্রথম নাম্বার সিস্টেম পড়িয়েছিলাম, মানে প্রথম দিন যেদিন পড়িয়েছিলাম, প্রথম দিন বা তৃতীয় দিন নাম্বার তৈরি করতে যখন শিখিয়েছিলাম, বলেছিলাম যে আমার বেসিক নাম্বার কোনগুলো, যে 0 1 2 3 4 5 6 7 8 আর 9, এইগুলো আমার বেসিক নাম্বার। এই নাম্বারগুলোকে দিয়ে আমি কি করতে পারি,
এই নাম্বারগুলোকে দিয়ে আমি কি করতে পারি, সংখ্যা তৈরি করতে পারি। মানে এই নাম্বারগুলো কাজে লাগিয়ে আমি নতুন নাম্বার তৈরি করতে পারি। বাট এই নাম্বারগুলো মানে কোনো নাম্বার কাজে লাগিয়ে আমি এই নাম্বারগুলো তৈরি করতে পারি না। এই জন্য এদেরকে বলা হয় বেসিক নাম্বার বা ফান্ডামেন্টাল নাম্বার। এই এই সংখ্যাগুলোকে দিয়ে আমরা অন্য কোনো সংখ্যা তৈরি করতে পারবো, কিন্তু এই সংখ্যাগুলোকে তৈরি করতে গেলে আমরা অন্য কোনো সংখ্যার মানে লিখতে পারি না। এগুলো দেখো ডিস্টিংক্ট সংখ্যা পুরোটা। তারপরে দেখো 10 যখন তৈরি করি তখন কি 1 আর 0 কে পাশাপাশি বসিয়ে 10 তৈরি করি। 11 যখন তৈরি করি 1 আর 1 কে পাশাপাশি বসিয়ে 11 তৈরি করি। এই এই সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে তারপর দেখো তৈরি করি। তো দেখো, যেহেতু এগুলো আমার মানে বেসিক নাম্বার, তাহলে বেসিক নাম্বার গুলোই লাস্টে যে নাম্বারটা দেয়া থাকবে, মানে এ টু দি পাওয়ার ফর্মের যে লাস্টের যে নাম্বারটা দেয়া থাকবে, তাহলে ধরে নাও আমি লিখছি যে 2 টু 3 লিখেছিলাম তখন। 2 টু 3 লিখেছিলাম। তাহলে দেখো যে এই যে এ টু দি পাওয়ার বি, দেখো এটা হলো আমার 2 টু 3 আর বিটা হলো দেখো আমার 2 টু 3। তাহলে আমি এই এই সংখ্যাটাকে লিখতে পারি যে এ টু দি পাওয়ার বি আকারের সংখ্যা এটা। তাহলে আমি যে সংখ্যাগুলো নির্ণয় করতে যাচ্ছি, যে এক্সাম্পলটা আমি একটু আগে দিলাম, তাহলে সেই এক্সাম্পলটা আমার এ টু দি পাওয়ার বি ফরম্যাটে। এবার দেখো যে এ যে সংখ্যাটা আছে তার ইউনিট প্লেসে কোন অঙ্কটা আছে, মানে কোন নাম্বারটা আছে, মানে এককের ঘরে, মানে এককের স্থানীয় ঘরে কোন অঙ্কটা আছে। কোন অঙ্ক থাকবে বলতে কত আছে, 3 আছে। তাহলে এককের স্থানীয় ঘরে কি কি অঙ্ক থাকতে পারে, দেখো দেখো এই নাম্বারটার ক্ষেত্রে এর মানে এ একটা নাম্বার, এর একক স্থানীয় ঘরে 3 আছে। মানে 2 টু 3 একক স্থানীয় ঘরের যে অঙ্কটা আছে সেটা হলো 3। অন্য কেউ যদি লেখে, না স্যার আমি লিখবো 2 টু 4 তাহলে এর একক মানে এই যে সংখ্যাটা আমি ধরেছি তার একক স্থানীয় ঘরে কি আছে, 4 আছে। তাহলে কোন কোন নাম্বার গুলো একক স্থানীয় ঘরে থাকতে পারে, থাকতে পারে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 7 8 আর 9। এই কটা নাম্বার থাকতে পারে। তাহলে এই কটা নাম্বার থাকলে আমার একক স্থানীয় মানটা কি হয়, মানে শুধু আমরা যেহেতু একক স্থানীয় মান ক্যালকুলেট করছি, মানে একক স্থানীয় মানের স্থানীয় ঘরের অঙ্কটা কত হবে সেই অঙ্কটা যেহেতু মান ক্যালকুলেট করছি না, আমি বারবার বলে ফেলছি, মান ক্যালকুলেট করছি না, এককের ঘরে যে সংখ্যাটা থাকছে সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি আমরা এখানে। মান ক্যালকুলেট করছি না, মান ক্যালকুলেট মানে বলতে পারো যে মান ক্যালকুলেট করা, কিন্তু দশক স্থানীয় ঘরের সংখ্যা আর দশক স্থানীয় ঘরের মান যদি বলে দিই তাহলে দুটো ডিফারেন্ট হয়। তাহলে ওই জন্যই বলছি যে একক স্থানীয় ঘরের অঙ্ক বলার চেষ্টা করি। আমি ভুল বলে ফেলছি, মানে মিস্টেক হয়ে যাচ্ছে আমার, তো ওটার জন্য সরি। তো আমরা একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করার চেষ্টা করছি। তো দেখো, আমি এখানে বললাম যে 2 টু 2 টু দি পাওয়ার 4, 2 টু 4। কেউ বললো যে স্যার 2 টু 4 টু দি পাওয়ার 2 টু 5 টু দি পাওয়ার লিখলেন যে 3 টু 3। তাহলে এইখানের ইউনিট ডিজিটটা কত হলো, যে এ যে নাম্বারটা নিয়েছে এখানের এটা কত, এটা হলো 2 টু 5। আর এর একক একক স্থানীয় অঙ্কটা কত, এ নাম্বারটার 5। আমরা প্রথমে কি করব, যে প্রথম স্টেপ কি হবে আমার, যে এ যে নাম্বারটা নিয়েছি, মানে যদি এ টু দি পাওয়ার বি ফরম্যাটে থাকে, তাহলে এ যে নাম্বারটা নিয়েছি তার একক স্থানীয় অঙ্কটা খুঁজে বার করা। স্টেপ 1-এ আমরা কি করব, যে এ টু দি পাওয়ার বি ফর্মের যে নাম্বারটা নিয়েছি সেখানে এ যে নাম্বারটা আছে তার একক স্থানীয় অঙ্কটি খুঁজে বার করে নিলাম। যদি একক স্থানীয় অঙ্কতে 0 1 5 6 থাকে, দেখো এবার আমি নাম্বারগুলোকে ডিভাইড করছি ওরকম বলে বুঝতে পারবে। প্রথমে স্টেপ 1-এ কি আছে আমার, স্টেপ 1-এর এ টু দি পাওয়ার বি আকারের অঙ্কটির অঙ্ক অঙ্কটি করো না, এটা সংখ্যাটির করো, লিখে নিও প্রসেসটা। সংখ্যাটির এ এর একক স্থানীয় অঙ্কটিকে খুঁজে বার করো, টিকে খুঁজে বার করো। এইবার যদি দেখো একক স্থানীয় মানগুলো যদি হয়,
আমি তিনটা ভাগে নাম্বারগুলোকে, উপরের নাম্বারগুলোকে ডিভাইড করছি। যদি একক স্থানীয় ঘরের মানে 0, 1, 5 আর 6 থাকে, যদি 0, 1, 5 আর 6 থাকে, একক মানে এর একক স্থানীয় মানটা যদি 0, 1, 5 আর 6 হয়, তাহলে আমার কি হবে, সেই নাম্বারগুলোই বসে যাবে। 0, 1, 5, 6 যদি থাকে তাহলে আমার সেই নাম্বারগুলোই বসে যাবে। জিনিসটা কেমন, ধরে নাও কেউ বললো যে স্যার 2 to 1 to the power 5, 3, 6, তাহলে এখানে এ নাম্বারটা কত, 2 to 1, এর একক স্থানীয় অঙ্কটা কত, এর একক স্থানীয় অঙ্কটা কত, 1, তাহলে এই যে পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্কটা কত হবে, 1। যদি 1 এর জায়গায় যদি আমার 0 থাকে, যদি আমার 0 থাকে, তাহলে তখন এ এ এটা কত হবে, 2 to 0 হয়ে যাবে, এর একক স্থানীয়টা কত হবে, 0 হয়ে যাবে, একক স্থানীয় অঙ্কটা 0 হয়ে যাবে, তাহলে এর পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্কটা কত হবে, 0 হবে। সিমিলারলি ভাবে 5 থাকলেও 5 হবে, 6 থাকলেও 6 হবে। 0-র ক্ষেত্রে 0 হবে, 1 এর ক্ষেত্রে 1 হবে, 5 এর ক্ষেত্রে 5 হবে, 6 এর ক্ষেত্রে 6 হবে। চোখ বুঝে যদি আমাকে এরকম a টু দি পাওয়ার b আকার ফরম্যাটে থাকে, আর যদি a এর একক স্থানীয় মানে 0, 1, 5, 6, এর স্থানীয় মানে মানে এ যে নাম্বারটা নিচ্ছি তার স্থানীয় মানে যদি 0, 1, 5, 6 নাম্বারগুলো থাকে, তাহলে তার পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্কটা সেই নাম্বারগুলোই হবে। 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। বোঝা গেছে? এবার দেখো, যদি আমার 0, 1, 5, 6, এবার যদি বলছে যে না 0, তাহলে বাকি কে থাকলো, বাকি কোন নাম্বার গুলো থাকলো, 0, 1, 5, 6 কে যদি বাকি থাকলো কত, 4 বাকি থাকলো, 2 বাকি থাকলো, 4 বাকি থাকলো, 7 বাকি থাকলো, 8 বাকি থাকলো, আর 9 বাকি থাকলো। তো আমি, দেখো যদি এবার বলছে যে 0, 1, 5, 6 থাকলে, মানে যদি একটাকে ছক, 0 থাকলে কত হবে, 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। এবার যদি বলছে যে যদি 4 থাকে, মানে যদি 4 নাম্বারটা থাকে, এইবার দেখো, এইবার আমি এ- এতক্ষণ পর্যন্ত কি লক্ষ্য করেছিলাম, যে এ এর স্থানীয় একক স্থানীয় অঙ্কটাকে দেখলাম, যদি 0, 1, 5, 6 থাকে, তাহলে আমি 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। এবার দেখো, যখন যদি আমার 4 থাকে, তাহলে কিন্তু আমার বি নাম্বারটাকে লক্ষ্য করতে হবে। প্রথমে এটা লক্ষ্য করে নেবে, এর একক স্থানীয় মানে যদি 4 থাকে, তাহলে আমার এবার বি নাম্বারটাকে লক্ষ্য করতে হবে। একক স্থানীয় মানে যদি 4 থাকে, তাহলে এবার এবার যদি তোমার বি নাম্বারটা কি হয়, একটা জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা হয়, বি নাম্বারটি কি হয়, একটা যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা 6 হবে। দেখো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। সংখ্যাটির যদি বিটা যুগ্ম হয়, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হবে 4, এই 6। আর যদি বিটা বিটা যদি অযুগ্ম হয় মানে বিজোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা কত হবে, 4। যদি মানে এ এর একক স্থানীয় মানটা 4 হয়, এবার 4টা পেয়ে গেলাম আমি, তারপর আমি বিটাকে লক্ষ্য করব, বিটা যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে সংখ্যাটির পুরো সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা 6 হবে। আর বিটা যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে পুরো সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে, স্থানীয় অঙ্কটা 4 হবে। যদি এবার 4 থাকে আর যদি 9 থাকে, 9টাও সেম জিনিস। 9টা যদি 9টা দেখলে যদি 9 থাকে, এর একক স্থানীয় ঘরে যদি 9 থাকে, 9 থাকলে কি হবে, এবার বিটাকে লক্ষ্য করব, বিটা যদি আমার যুগ্ম হয়, তাহলে সংখ্যাটির একক, বিটা যদি যুগ্ম হয়, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা কত হবে, 1 হবে। সংখ্যাটি কত হবে, 1 হবে। একক স্থানীয় অঙ্ক করে নাও সংখ্যার বদলে, অঙ্কটি কত হবে, 1 হবে। আর বিটা যদি অযুগ্ম হয়,
তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা কত হবে? 9 হবে। যদি বিটা অযুগ্ম হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কত হবে? 9 হবে। তো আমি একটা অঙ্ক করে দেখাই। বলবে যে তোমরা 434 টু দি পাওয়ার 269 এর একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটি কত? বোর্ডেই লেখা আছে। হুম। সবাইকে কিন্তু অ্যান্সার দিতে হবে, না বুঝতে পারলে আমি আবার ঘুরে বোঝাবো। বোর্ডেই কিন্তু লেখা আছে। প্রথমে এটার ইউনিট ডিজিট বার করো, এককের স্থানীয় মানটা কত, অঙ্কটা কত। তারপরে দেখো যে বিটা যুগ্ম কি অযুগ্ম সংখ্যা। হুম। আর দুজন অ্যান্সার দিয়েছে, বাকিগুলো সবাই অ্যান্সার দাও। পাঁচজন আছে, পাঁচজনের মধ্যে যেমন পাঁচজনের অ্যান্সার, দুজন দিয়েছে, বাকি তিনজনের অ্যান্সার দাও। বাকি তিনজনও অ্যান্সারটা দাও। ওয়ান কি করে হবে? আমি বল, ওয়ান কি করে ওয়ান হবে না? যে ওয়ান বলছে ভুল বলছো, সে বোর্ডটার লেখাটা দেখো আর বলো। আমি কি বললাম? যদি এ এ এর একক স্থানীয় ঘরে যদি 4 থাকে, সংখ্যাটা যদি 4 হয়, তাহলে চার, চার যদি থাকে আর 9 থাকে, তখন কি করি আমরা? বি সংখ্যাটাকে লক্ষ্য করি। যদি 4 থাকে আর বিটা যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে এককের স্থানীয় অঙ্কটা কত হয়? 6 হয়। আর বিটা যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে এককের স্থানীয় অঙ্কটা কত হয়? 4 হয়। তো এখানে দেখো যে এ এর একক স্থানীয়, এ এর একক স্থানীয় ঘরে সংখ্যাটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। একক স্থানীয় ঘরের সংখ্যাটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। 4 দেওয়া থাকলে এবার বিটাকে লক্ষ্য করো, বিটা দেখো এখানে অযুগ্ম সংখ্যা, বিটা যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে কত হবে? একক স্থানীয় ঘরের অঙ্কটা 4 হবে। আরেকটা অঙ্ক করো যে 239 টু দি পাওয়ার 434। এইটার অঙ্কটাকে চেঞ্জ, হ্যাঁ, 239 টু দি পাওয়ার 434 এর একক স্থানীয় ঘরের অঙ্কটা কত? যে ওয়ান বলেছো নিশ্চয় বুঝতে পেরে গেছো। হ্যাঁ। হুম। এবার বললাম যে বাহ, এতক্ষণ পর্যন্ত সবাই ভালো উত্তর দিয়েছে। এবার বললাম যে 239 টু দি পাওয়ার 434 ইন্টু 434 টু দি পাওয়ার 269 এর এককের অঙ্কটি কত? এতক্ষণ পর্যন্ত সবাই ভালো অ্যান্সার দিয়েছে, এবার এই অ্যান্সারটা দাও দেখি দেখি। একটু মাথা খাটিয়ে এই অ্যান্সারটা দাও দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার বল। দুজন বলেছে। চার, আচ্ছা, তিনজন। আর আর আরো তো দুজন আছে। তিনজন এখনো পর্যন্ত অ্যান্সার দিয়েছো, বাকি দুজন অ্যান্সার দাও।
বুঝতে না পারলে বলো, আরো বুঝিয়ে দেবো। আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম? 0, 1, 5, 6, 4 আর 9। বাকি তাহলে কি থাকলো আমার? 2 বাকি থাকিয়েছে, 2 বাকি আছে, 3 বাকি আছে, 7 বাকি আছে, আর 8 বাকি আছে। 2, 3, 7, 8, 2, 3, 7, 8টা কাল বল। আজকে তার তার জন্য কিছু অঙ্ক করে। দেখো 3জন বলেছো, কিন্তু বাকি 2জন বলতে পারছো না কেন আমি বুঝতে পারছি না। দেখো একটু আগে কি বার করলে যে এর একক স্থানীয় অঙ্কটা কত? এটা বললো 1। আর এর একক স্থানীয় মান ভ্যালুটা কত বললো? 4। তাহলে এই দুটো নাম্বারে যে নাম্বারটাই আসুক না কেন, আমি তো কি বললাম, যখন গুণ করব, ওই গুণ করার পর, যখন গুণ করে একক স্থানীয় ডিজিটটা বার করতে যাই, তখন কি করি? যে দুটো সংখ্যার গুণ করি তাদের একক স্থানীয় অঙ্কগুলোর গুণ করি। একক স্থানীয় অঙ্কগুলোর গুণ করার পর যে নাম্বারটা পাই, মানে যে নাম্বারটা পাই তার একক স্থানীয় অঙ্কটাই হোল নাম্বারটার এককের স্থানীয় অঙ্ক হয়। তো এইটার ক্ষেত্রে কত পেলাম? এটার ক্ষেত্রে 1 পেলাম, আর এটার ক্ষেত্রে কত পেলাম? 4 পেলাম। তাহলে এদের গুণ করলে কত হবে? 4 হবে। মানে মাল্টিপ্লিকেশনে যদি করি তাহলে কত হবে? 4 পাবো। তাহলে 4 এর একক স্থানীয় যদি 4 হয়, তাহলে 4 নাম্বারটাই ওর এককের স্থানীয় অঙ্ক বটে। 4 নাম্বারটা যদি ওর এককের স্থানীয় অঙ্ক হয়, তাহলে পুরো নাম্বারটার এককের স্থানীয় অঙ্ক 4 হবে। নেক্সট কর। 3, 2, 5, 1, 6, 9 টু দি পাওয়ার 231 ইন্টু 2, 3, 5, 1, 2, 0 টু দি পাওয়ার 15। সবার কাছ থেকে কিন্তু অ্যান্সার চাই। এইটা 1 নাম্বার প্রবলেম, 2 নাম্বার প্রবলেম, এই প্রবলেমটাই সেম প্রবলেম। হ্যাঁ, দুয়েরটা দুয়েরটা সবাই কিন্তু অ্যান্সার দিতে হবে, 1 আর 2। এদের এককের স্থানীয় অঙ্কগুলি বার করো, এককের স্থানীয় অঙ্ক। এরও একক স্থানীয় অঙ্ক, এককের স্থানীয় অঙ্ক। আচ্ছা, এখান থেকে লিখে নাও। এর স্থানীয় অঙ্ক যদি 0, 1, 5 থাকে, তাহলে 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। আর যদি এর স্থানীয় অঙ্কে যদি 4 থাকে, এটা হলো এর স্থানীয় অঙ্ক। যদি 4 থাকে, 4, এবার তখন 4 থাকলে বিটাকে যুগ্ম সংখ্যা দেখতে হয়। এককের স্থানীয় অঙ্কটা হয় 6। আর যদি বিটা অযুগ্ম হয়, তাহলে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি হবে 4। আর যদি 9 হয়, এর একক স্থানীয় অঙ্কতে যদি 9 থাকে, তাহলে বিটা যদি যুগ্ম হয়, তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি হয় 1।
আর বিটা যদি অযুগ্ম হয় তাহলে একক স্থানীয় অঙ্কটা হয় 9। চেঞ্জ আছে দুইটাই, 2 নম্বরের যে অঙ্কটা বলেছিলাম সেটা প্লাস বলেছিলাম, চেঞ্জ আছে। এক আর দুই দুটোর অ্যান্সার দিতে বলেছি, একজন এক এক, মানে কোনটা নয় মেনশন করো। হ্যাঁ, কোনটা 9 মেনশন করো, একজন অ্যান্সার দিচ্ছে না। দুইটা 9, আচ্ছা। একজন বলেছে, আচ্ছা আচ্ছা। তখন টাইম লাগার কথা নয়, প্রচুর টাইম হয়ে যাচ্ছে। দেখো, ফার্স্টের যে নাম্বারটা দিয়ে আছে দেখো, 325169, এখানে কি এর যে নাম্বারটা দিয়ে আছে তার এককের স্থানীয় মানটা 9। তাহলে যেহেতু 9 থাকে, তাহলে আমি বি নাম্বারটাকে দেখবো, তো বি নাম্বারটা এখানে আমার কি বিজোড় নাম্বার বা অযুগ্ম নাম্বার। যেহেতু অযুগ্ম নাম্বার, তাহলে তার একক স্থানীয় মানটা কত হবে? যেহেতু অযুগ্ম নাম্বার, তাহলে একক স্থানীয় মানটা কত হবে? 9 হবে। আর দেখো তারপরের নাম্বারটা কত আছে, এ দিয়ে আছে কত, 325120। তাহলে 325120 হয়, তাহলে এইখানে আমি এ এর একক স্থানীয় মানটা 0, তাহলে 0 থাকলে আমার 0 হয়। তাহলে দুটো নাম্বারে গুণ করলে পুরো নাম্বারটা আমার লাস্টে যে অঙ্কটা আসবে সেটা 0 আসবে। তাহলে প্রথম নাম্বারটার ক্ষেত্রে একক স্থানীয় মানটা 0 হবে। দ্বিতীয় নাম্বারটার ক্ষেত্রে দেখো একই নাম্বার দিয়ে আছে 231, তাহলে 9। আর তারপরে পরেরটার ক্ষেত্রে 0 হবে, তাহলে এখানে যোগ আছে, তাহলে 0 আর 9 এর যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে 0 হবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 9 হবে। তো পরের দিন আমরা 2 থাকলে কি হয়, আমরা দেখো আজকে 0156, আর কত পড়েছি, 4 আর 9 পড়েছি, বাকি থাকলে কত, 2 7 8 আর 3। নেক্সট দিন আমরা 2 থাকলে কি হয়, 4 থাক, এই 7 থাকলে কি হয়,